পত্রপত্রিকার খবরাখবরগুলো জানতে চাই। সর্বাধিক পঠিত যে দৈনিক পত্রিকাগুলো রয়েছে তাতে কি কি শিরোনাম স্থান পেয়েছে সেই খবরাখবর আমাদেরকে জানাবেন আমাদের সহকর্মী ইমন। তামান্না, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আলোচনা করছিলেন হাম নিয়ে। আসলে এবার ঈদের ছুটির আগেই কিন্তু হাম নিয়ে বেশ সতর্কবার্তা দেওয়া হয়েছিল যে যাতে হাম যাদের সংক্রমণ আছে তারা যেন খুব বাইরে না যান এবং হামের সংক্রমণ থেকে বাঁচাতে শিশুদের যেন সতর্ক রাখা হয়, এ ব্যাপারে কিন্তু হয়েছিল। এবং অনেক জায়গায় দেখেছি যে এই হামের চিকিৎসার জন্য অনেক হাসপাতালে অনেক চিকিৎসকদেরও কিন্তু ছুটি দেওয়া হয়নি। তারপরেও কিন্তু হামের সংক্রমণ বাড়ছে না। হামের উপসর্গ নিয়ে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে গত 24 ঘন্টায়। তাছাড়া আক্রান্ত হচ্ছেন আরও অনেক শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বলছে গত 24 ঘন্টায় সারা দেশে আরও 1168 জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে এবং 15 মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা কিন্তু 77,000-এর কাছাকাছি, 76,800-র ওপরে। এবং গতকাল শুক্রবার যেমনটা বলছিলাম 5 জনের মৃত্যু হয়েছে এবং টিকাদান কর্মসূচি শুরুর 2 মাসে পরশু থেকে যদি বলি প্রতিদিন, তাহলে 1000-এর বেশি শিশু কিন্তু সংক্রমিত হচ্ছে এবং মৃত্যুর ঘটনাও ঘটছেন। এতে কিন্তু শঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্যবিদরা, এই কথা বলেছে। আর যদি বলি যে তাহলে গত 15 মার্চ থেকে এই পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে 514 জন শিশু এবং সরাসরি হামে আক্রান্ত হয়ে মৃত্যুর শিশুর সংখ্যা 91 জন। আরেকটি ব্যাপারে যদি বলি তাহলে কিন্তু দরজায় করা নাড়ছে বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ, এবং তারই উন্মাদনায় কিন্তু সারা দেশে উন্মাদনা তৈরি হয়েছে। বিশ্বকাপে অংশ নিয়ে 48টি দেশের পতাকা নিয়ে বর্ণাঢ্য একটি শোভাযাত্রা হয়েছে পুরান ঢাকায়। সেই ছবি দিয়েছে আসলে একটি, এবং সেই এলাকায় সহ দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তারা কিন্তু উদযাপন করেছে, তারই একটি ছবি কিন্তু দিয়েছে। তবে এবার জার্সিতে বিশ্বকাপে দেখা যায় বাংলাদেশ কিন্তু পোশাক রপ্তানিতে দ্বিতীয় অবস্থানে থাকা সত্ত্বেও কিন্তু এবার কোনো দলের 48টি দলের সরাসরি জার্সি কিন্তু বাংলাদেশ আসলে অর্ডার পায়নি। এটা একটি দুঃখজনক বিষয়। তারপরেও কিন্তু বাংলাদেশ আসলে অন্যান্য বেশ কিছু দেশে কিন্তু জার্সি পাঠিয়েছে। বাংলাদেশ এই পর্যন্ত 23 লক্ষের ওপরে কিন্তু এই বিশ্বকাপের জার্সি কিন্তু এবার বিভিন্ন দেশে পাঠিয়েছে। তবে একটাই আক্ষেপ যে আসলে যারা মূল খেলবে তার প্লেয়ারদের গায়ে আসলে বাংলাদেশের কোনো জার্সি থাকবে না। কিন্তু তারপরে কিন্তু দর্শক গ্যালারিতে যারা রয়েছেন এবং বিভিন্ন দেশে যারা ফুটবল প্রেমী রয়েছেন, উন্মাদনায় ব্যস্ত, তাদের গায়ে কিন্তু বাংলাদেশের তৈরি জার্সি কিন্তু থাকবে। সে ব্যাপারেই তারা একটি রিপোর্ট কিন্তু তারা করেছে। এবং এবার কিন্তু যদি বলি গ্রোথ ইনসাইটসের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে 2026 সালে জার্সির বাজারের আকার 839 কোটি মার্কিন ডলার হতে পারে, এ ব্যাপারে তারা বলছে। আর এই যে যেমনটা বলছিলাম যে বাংলাদেশে কিন্তু এখন 23,60,000 কিন্তু পিস এই যে জার্সি কিন্তু বিভিন্ন দেশে পাঠানো হয়েছে। আরেকটি সামনে যেহেতু বাজেট 11 তারিখে, সেই বাজেটে এবার সৃজনশীল অর্থনীতির দিকে কিন্তু এবার জোর দেওয়া হচ্ছে। এবার বরাদ্দ হবে 300 কোটি টাকা। শুরুতে বলে দিই, সৃজনশীল অর্থনীতি অন্যান্য দেশে যেভাবে বাজেটে অর্থ দেওয়া হয়, বাংলাদেশে এর আগে তেমন প্রচলন ছিল না। তবে এবার সুখকর খবর হচ্ছে বাংলাদেশেও শুরু হচ্ছে। তো এবার হচ্ছে সৃজনশীল অর্থনীতিতে কি কি বিভাগ থাকছে একটু বলি। গান, নাচ, চলচ্চিত্র, প্রকাশনা, বিজ্ঞাপন রয়েছে, স্থাপত্য, শিল্পকলা, কারুশিল্প, নকশা, সফটওয়্যার, ভিডিও গেমস, অনেক কিছু রয়েছে। একটু দেখে নিই অন্যান্য দেশের পর্যালোচনা। জিডিপিতে আসলে সৃজনশীল অর্থনীতির অবদান যদি বলি তাহলে ইন্দোনেশিয়ায় 7.28%, ফিলিপাইনে রয়েছে 7.3%, যুক্তরাষ্ট্রে রয়েছে 4.2%, ভারতে 2.5%। তবে বাংলাদেশের এর কোনো তথ্য নেই। তবে সরকার এই হার জিডিপির 1.5% পৌঁছানোর জন্য তিনি চেষ্টা করছেন। এ ব্যাপারে একটি সরকারি সিদ্ধান্তের ব্যাপারে বলি যে কি সিদ্ধান্ত নিব সৃজনশীল অর্থনীতিতে, গুরুত্ব কিভাবে দিবে, জোর কিভাবে দেবে। ঢাকার পূর্বাঞ্চলে 100 একর জায়গার উপর একটি সৃজনশীল কেন্দ্র বা ক্রিয়েটিভ হাব তৈরি করা হবে। আরেকটা হচ্ছে প্রত্যেকটি জেলা উপজেলা পর্যায়ে শিল্পকলা একাডেমির চত্বরে হবে সৃজনশীল কেন্দ্র। আরেকটি হচ্ছে সাংস্কৃতিক পর্যটনের উন্নয়নে উদ্যোগ নেওয়া হবে এবং জাতীয় উৎসব এটা আসলে পালন করা হবে, ক্যালেন্ডার উৎসব পালন করা হবে। আর এটা একটি আছে যে একটি গ্রাম একটি পণ্য শীর্ষক উদ্যোগে মৃৎশিল্প, কারুশিল্প, শীতলপাটি এবং টেরাকোটা সহ অন্যান্য পণ্য যে রয়েছে সেই পণ্যগুলো আসলে উৎপাদনে জোরদার দেওয়া হবে। আরেকটা হচ্ছে যদি বলি যে হ্যাট্রিকের স্বপ্নে বিভোর বাংলাদেশ, মরিয়া ভারত, এটা 8ম সাফ নারী ফুটবল কাপ হতে চলেছে। সেখানে ভারত কিন্তু প্রথম 5 বার কাপ নিয়েছে, বাংলাদেশ 2 বার নিয়েছে। বাংলাদেশের কিন্তু তৃতীয়বার সুযোগ রয়েছে এবং ভারত কিন্তু দীর্ঘদিন কাপের খরাও কিন্তু কাটাতে চাইবে। ভারতেই
ম্যাচটি শুরু হবে আজকে, সেই ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। আরেকটি ব্যাপার যদি বলি যে রাজনৈতিক ছায়া খুলনায় দখল এবং চাঁদাবাজি চলছে, ব্যাপারে একটি রিপোর্ট করেছে। রেলের জমি, তারপরে যদি বলি ঘাট এবং উন্নয়নশীল বিভিন্ন কাজ ঘিরে চাঁদাবাজি, রাজনৈতিক নেতা, সন্ত্রাসী গোষ্ঠী এবং প্রশাসনের অসাধু অংশের সাজসের কিন্তু অভিযোগ পাওয়া গেছে। এখানে বিভিন্ন ঢাকার বিভিন্ন এরিয়ার কথা তারা বলছে। এবং যদি বলি যে দখল হয়েছে রেলওয়ে, চিকিৎসকের বাসভবন, ডাক্তারবাড়ি, উন্নয়ন কাজেও আসলে ভাগ বসাচ্ছে চাঁদাবাজিরা। তারপর আরেকটা হচ্ছে শহরের পুলিশের তালিকাতেই রয়েছে 59-69টি চাঁদাবাজ এবং 181 সন্ত্রাসীর নাম রয়েছে। আমরা আরেকটি পত্রিকায় একটু দেখতে চাই যে সমকালে কিন্তু হার্টের রিংয়ের দাম কমানোর নির্দেশনা বাস্তবায়ন হয়নি। যদিও ফেব্রুয়ারিতে সেই ধরনের একটি কথা ছিল, কিন্তু তার পরবর্তীতে কিন্তু হার্টের রিং বসানোর ব্যাপারে কিন্তু আসলে অগ্রগতি হয়নি। সেই আগের দামেই কিন্তু রিং কিনতে হচ্ছে রোগীদের। ফেব্রুয়ারিতে দাম কমানোর সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি। 28 ধরনের রিংয়ের সর্বোচ্চ কমানো হচ্ছে 19%, কিন্তু তার বাস্তবায়ন দেখা যায়নি। এই জন্য কিন্তু আসলে যারা চিকিৎসা নিতে যাচ্ছেন তারা কিন্তু বেশ খানিকটা বিপাকেই পড়ছেন। আরেকটা হচ্ছে বিদ্যুৎ খাতে অলস সক্ষমতার বিপুল ভার মানুষের। এই যে বিদ্যুৎ খাতে যে 15 বছরে 2,13,495 কোটি টাকা পরিশোধ করা হয়েছে, কিন্তু সেগুলো তেমন কোনো কাজেই আসেনি। বোঝা টানতে হবে আরও 2 যুগ। যদি বলি 2011-12 অর্থ বছরে এই খরচ ছিল যদি বলি যে 5,435 কোটি টাকা, এবং এটা 26-27 যদি বলি তাহলে অর্থ বছরে 52,608 কোটি টাকার ব্যয় মেটাতে হবে। এই ব্যাপারে একটি রিপোর্ট করেছে। আরেকটি ব্যাপারে যদি বলি যে খুলনায় 181 সন্ত্রাসীর নামের তালিকা, কিন্তু গডফাদারের নাম কিন্তু পাওয়া যায়নি। আরেকটি হচ্ছে কৌশলগত সম্পর্কে জোরদার করতে চায় তুরস্ক। এই ব্যাপারে একটি রিপোর্ট করেছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। গতকাল শুক্রবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক ধরনের একটি বৈঠক করেছেন। সে ব্যাপারে তারা বলছেন যে তারা কিন্তু রোহিঙ্গা সংকট এবং বৈশ্বিক বিভিন্ন ইস্যুতেও কিন্তু আসলে এই বাংলাদেশের যে উদ্যোগ সেটা থেকে তারা সমর্থন জানিয়েছে, এবং বাংলাদেশের বাণিজ্য খাত সহ অর্থনীতিতে বিভিন্ন ধরনের তারা অবদান রাখতে যায়, কাজ করতে পারে যায়, এই ধরনের একটি রিপোর্ট তারা করেছে। আরেকটা হচ্ছে মে মাসেই মবে নিহত হয়েছে 41 এবং রাজনৈতিক সংঘাতে নিহত হয়েছে 5 জন, এবং তারপরে আরও 59 জনকে পুশিনের চেষ্টা শূন্যরেখায়। এই ব্যাপারে তারা একটি রিপোর্ট করেছে। আমরা একটু যুগান্তরের পাতা দেখতে চাই। যুগান্তরে কিন্তু প্রথমে যে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপে কারসাজি এবং নাগরিকের গোপন তথ্যের ঠিকাদারের হাতে থাকছে সেটা বলছে। আরেকটি হচ্ছে যে বিদ্যুতের ক্যাপাসিটি চার্জের খেসারত দিচ্ছে জনগণ, যেটা একটু আগেই বলছিলাম, সে ব্যাপারে করেছে। আর ভঙ্গুর অর্থনীতিতে বড় বাজেট, ঘাটতি আর ঋণ নির্ভরতাই আসলে বাংলাদেশের চ্যালেঞ্জ। বাজেটকে ঘিরে তারা একটি রিপোর্ট করেছে। আর প্রধানমন্ত্রীর সফরেই বেল্ট অ্যান্ড রোড পরিকল্পনা স্বাক্ষর চায় চীন। আরেকটা হচ্ছে বিনিয়োগকে প্রাধান্য দিয়ে নীতি গ্রহণ জরুরি। এটি হচ্ছে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলছে। একটু আমার দেশ পত্রিকা একটু দেখতে চাই যে এই যে নিষিদ্ধ ছাত্রলীগকে অর্থদাতা 15 ব্যবসায়ী নজরদারিতে রয়েছেন, এটা একটি রিপোর্ট করেছে তারা। পশ্চিমবঙ্গের বিধানসভায় খালেদা জিয়ার স্মরণে শোক প্রস্তাব তারা একটি করেছে। আরেকটি ব্যাপারে হচ্ছে এই যে যৌথ সংবাদ সম্মেলন, 2 পররাষ্ট্রমন্ত্রীর সামরিক শিল্প বিকাশে পদক্ষেপ নেবে তুরস্ক বাংলাদেশ, সে ব্যাপারে তারা একটি রিপোর্ট করেছে। আরেকটি যদি বলি মধ্যপ্রাচ্যের ইস্যু দিয়ে শেষ করি, সেটা হচ্ছে ট্রাম্প শর্ত থেকে সরে যাওয়ায় থমকে আছে ইরান যুক্তরাষ্ট্রের আলোচনা। সেটা মধ্যপ্রাচ্যের যুদ্ধের যে আলোচনা চলছিল এবং যুদ্ধ বিরতি বা যুদ্ধ শেষ হওয়ার যে চুক্তির দিকে আগাচ্ছিল পাকিস্তানের মধ্যস্থতায়, সেটা কিন্তু একটা ভাটা পড়েছে, কারণ ইসরায়েল এখন লেবাননে কিন্তু হামলা চালাচ্ছে এবং সেই হামলা প্রতিরোধে কিন্তু ইরান একটু বাগড়া দিচ্ছে, কারণ ইরান এই প্রতিরোধের জন্য ব্যবস্থা গ্রহণ করছে। আর ওইদিকে কিন্তু ইসরায়েলের মদতদাতা যুক্তরাষ্ট্র, এই নিয়ে কিন্তু বেশ খানিকটা গোলযোগ হয়েছে, এবং সেই যুদ্ধ যদি বলি স্থায়ীভাবে বন্ধ বা যুদ্ধবিরতি, সেই প্রস্তাবে কিন্তু যথেষ্ট ভাটা পড়েছে। তো আজকের পত্রপত্রিকাগুলো খুঁজে আসলে এগুলোই পাওয়া গেছে। এবার আসলে জানাতে চাই যে আজকে আসলে সারাদিন আবহাওয়া কেমন থাকবে এবং কোথায় কত তাপমাত্রা থাকবে, কোন সময় কত থাকবে, এটা একটু জানিয়ে নেই। প্রথমেই একটু দেখতে চাই যে আজকে এখন এই মুহূর্তে যদি বলি তাহলে কিন্তু 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজমান। এবং যদি বলি যে আজকে সারাদিন আসলে কেমন থাকবে, যদি বলি বায়ুর মান কিন্তু আজকে ভালো না, এটা হচ্ছে পোর দেখা যাচ্ছে। আর এখন আসলে যদি বলি যে তাহলে তাপমাত্রা 8টার সময় কিন্তু
তাপমাত্রা আজকে যেমনটা বলছিলাম ঢাকার ওয়েদার জানাচ্ছি 9টায় কিন্তু তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস, বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে 34% বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 10টায় তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস, 11টাতে 31 ডিগ্রি সেলসিয়াস, আর 12টাতে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হবে। আর বৃষ্টির সম্ভাবনা কিন্তু 9টায় সবচেয়ে বেশি রয়েছে, 10টায় 40%, 11টায় বৃষ্টির সম্ভাবনা 34%, 12টায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা 29% রয়েছে এবং তাপমাত্রা 32 এবং 33। আজকে দেখা যাচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু 1টা এবং 3টায় থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং বৃষ্টির সম্ভাবনা কিন্তু তখন 20% থাকবে। আর 3টায় যদি বলি 4টায় কিন্তু আসলে তাপমাত্রা একটু কমে যাবে, 32 ডিগ্রি সেলসিয়াস থাকবে। বৃষ্টির সম্ভাবনাও কিন্তু বেলা গড়ানোর সাথে সাথে কমতে থাকবে, যে 5টা 6টা 7টা, তখন কিন্তু 7টায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা একেবারেই সন্ধ্যা থেকে যদি বলি যে 6টায় কিন্তু তাপমাত্রা থাকবে, বৃষ্টির সম্ভাবনা থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস এবং 7টায় কিন্তু তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস থাকবে, বৃষ্টির সম্ভাবনা 5% থাকবে। এবার একটু দেখে নিই যে সবচেয়ে দূষিত শহরের তালিকায় কোন শহরগুলো রয়েছে এবং বাংলাদেশের অবস্থান কোথায়। যদি বলি IQER এর তথ্য মতে আজকে এই মুহূর্তে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি, যার বায়ু দূষণ মাত্রা 188। তারপরে কিন্তু দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা, তার বায়ু দূষণ মাত্রা এখন 166। বাংলাদেশের অবস্থান তৃতীয়, বাংলাদেশের বায়ু দূষণ মান 164, যেমনটা আমরা একটু আগে দেখছিলাম। তারপরে কিন্তু রয়েছে কিনশাসা, কঙ্গোর একটি 161। তারপরে কিন্তু পাকিস্তানের লাহোর রয়েছে, সেটি কিন্তু এখন বায়ু দূষণ মান হচ্ছে 160। এবার একটু সবচেয়ে ক্লিন, যে পরিষ্কার কিংবা ভালো সেই শহরগুলোর দিকে একটু দেখেছি, সেটা হচ্ছে অ্যালমাটি কাজাখস্তানের, যার বায়ু দূষণ মাত্রা 8। তারপরে রয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন, যার বায়ু দূষণ মাত্রা 8। তারপরে কিন্তু 11। তারপরে কিন্তু রয়েছে স্লোভানিয়ার একটি রাজধানী, যার বায়ু দূষণ মাত্রা 11। তারপরে কিন্তু রয়েছে ক্রোয়েশিয়ার একটি রাজধানী 11। তারপরে কিন্তু জাপানের টোকিও রয়েছে, যার বায়ু দূষণ মাত্রা 17। তো যদি বলা যায় তাহলে আজকে বায়ু দূষণের ভিত্তিতে যদি বলি বাংলাদেশের অবস্থান কিন্তু বেশ ভালো, সেটা বলবো না, 164 পয়েন্টে বাংলাদেশ রয়েছে। তবে আজকে ভালো খবর, ঢাকার ওয়েদার কিন্তু যথেষ্ট ভালো থাকবে, নাতিশীতোষ্ণ থাকবে, সর্বোচ্চ 33 ডিগ্রি সেলসিয়াস থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। তো আসলে আজকে এগুলোই আমার হাতে তথ্য ছিল। তামান্না, আপনাকে বলতে চাই যে আজকে আসলে পত্রপত্রিকার খবর এগুলো ছিল এবং ওয়েদার আসলে আজকে যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। অসংখ্য ধন্যবাদ ইমন আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।